দেশের মোট বিদ্যুতের ১২ ভাগের যোগান দেয় তরল জ্বালানি নির্ভর কেন্দ্রগুলো, কিন্তু মোট খরচের ৩০ ভাগই যায় এমন বিদ্যুতে, যা সরকারের ওপর বরাবরই ভর্তুকির চাপ বাড়াচ্ছে বলে মনে করেন জ্বালানি বিশ্লেষকরা। তাদের মতে সৌর বিদ্যুতের মাধ্যমে কম সময়ের মধ্যেই অতিরিক্ত খরচের কেন্দ্রগুলো বোঝা কমানো সম্ভব। ২০২৩-২৪ অর্থবছর প্রায় ৯৬,০০০ মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা হয়, যার মধ্যে ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র থেকে পাওয়া যায় ১১,৩৫৭ মেগাওয়াট ঘণ্টা এবং ডিজেল থেকে ৪৪০ মেগাওয়াট ঘণ্টা। পিডিবির তথ্য বিশ্লেষণে দেখা যায় ওই বছর বিদ্যুৎ উৎপাদনে জ্বালানিতে খরচ হয় ৮৫,২২১ কোটি টাকা, যার মধ্যে ফার্নেস অয়েল ও ডিজেলে খরচ ২৫,৪৩৪ কোটি। প্রতি ইউনিট বিদ্যুতে গড় উৎপাদন খরচ যখন ১২ টাকা, তখন তরল জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে গড়ে ইউনিট প্রতি খরচ ২৬ টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, গড়ে ১,৫০০ মেগাওয়াট অতিরিক্ত খরচের বিদ্যুৎ ব্যবহার কমাতে ৩,০০০ মেগাওয়াটের সৌর প্যানেল স্থাপন করতে হবে। প্রতি ইউনিট নবায়নযোগ্য বিদ্যুৎ যদি আমি আনি, ঠিক একটা ইউনিট অফ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কমে যায়। সো এইটার ব্যাপারে আমরা কেন বসে আছি? এখনও আমরা ৭০০ মেগাওয়াটে সারা দেশে পড়ে আছি। ২ বছর থেকে আমরা বলছি যে আমাদের নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানো দরকার, কিন্তু আমরা সেই হারে বাড়াতে পারছি না। মুখে অনেক কথা শুনছি। গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হয় ৯ টাকার নিচে। অন্যদিকে উৎপাদন খরচ ১২ টাকা, তাই বছরে ৪০,০০০ কোটি টাকা ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে। জ্বালানির দাম বাড়লে বাড়ে ভর্তুকির চাপও। অন্যদিকে গবেষকরা বলছেন, প্রযুক্তির দ্রুত উন্নতি হওয়ায় কম খরচে নবায়নযোগ্য বিদ্যুৎ পাওয়া সম্ভব। আমরা যদি ভর্তুকির চাপ কমাতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই সবচেয়ে এক্সপেন্সিভ পাওয়ার প্ল্যান্টগুলো এগুলোর ব্যবহার কমাতে হবে। উপায় হচ্ছে দিনের বেলায় পিক আওয়ারে আমরা সর্বোচ্চ সোলার ব্যবহার করতে পারি কিনা। ২ থেকে ৩,০০০ মেগাওয়াট যদি আমরা সোলার ব্যবহার করতে পারি পিকিং আওয়ারে, তাহলে আমরা এই পাওয়ার প্ল্যান্টের ব্যবহার কমাতে পারবো। দেশে এখন ব্যবহৃত বিদ্যুতের ২% মিলছে সৌর, বায়ু, জলশক্তির মতো নবায়নযোগ্য খাত থেকে, যা ২০৩০ সাল নাগাদ ২০% উন্নীত করার পরিকল্পনা সরকারের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় রামপুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জ্বালানি এবং বিদ্যুৎ খাতের বিশ্লেষক শফিকুল আলম। জনাব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেখলাম যে বিদ্যুৎ উৎপাদন যে সক্ষমতা, সেটার ইনস্টলেশন এবং উৎপাদনের সক্ষমতা দুই জায়গায় বেড়েছে গত ১.৫-২ দশকে। আমরা দেখলাম যে ২৮-২৯,০০০ মেগাওয়াট পর্যন্ত সেই ইনস্টলেশন আমরা দেখতে পেলাম, কিন্তু সেই জায়গায় জ্বালানির যে দক্ষ মিক্স, জ্বালানির যে রূপান্তরের যে বিষয়গুলো, সেগুলো কতটুকু প্রাধান্য পেয়েছে বলে মনে করছেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, আমরা ২০০৯-১০ সালের পরে যখন আমাদের যেই বিদ্যুৎ খাতের ক্রাইসিস ছিল, সেটাকে মিট করার জন্য আমরা কুইকলি ইনস্টলড ক্যাপাসিটি বাড়িয়েছি। এক্ষেত্রে আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়িয়েছি এবং বেজলোড ক্যাপাসিটি বাড়িয়েছি। কিন্তু আমাদের যে সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যেত, কিংবা গ্র্যাজুয়ালি আমরা তেলের ব্যবহার থেকে কমে এসে আমাদের জ্বালানি মিক্সটাকে একটা সাশ্রয়ী পর্যায়ে রাখবো, সেরকম একটা মিক্স আমরা তৈরি করতে পারিনি। এইখানে একটি ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমাদের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো গত ৮-১০ বছর আগে এটার যথেষ্ট উপযোগিতা ছিল। এটার উপযোগিতা কিন্তু নবায়নযোগ্য জ্বালানির দাম কমার সাথে সাথে কিছুটা কমে গিয়েছে। এখন এটা রাইট টাইম, কিংবা হয়তো আমরা আরো ১-২ বছর আগেই যদি আমরা ২ থেকে ৩,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ দিনের বেলা করতে পারতাম, তাহলে আমরা এই তেলের ব্যবহারটাকে কমাতে পারতাম। অন্যদিকে রাতের বেলাও আমাদের তেলের যথেষ্ট ব্যবহার রয়েছে, যেহেতু আমাদের দুটো পিক ডিমান্ড, একটি দিনের বেলা এবং একটি রাতের বেলা। তো রাতের বেলা আমরা এখন যদি খরচের হিসাবটা বিবেচনায় নিই, তাহলে আমরা সহজেই সোলার এবং ব্যাটারি স্টোরেজ এটাকে কম্বাইন করে রাতের বেলাও তেলের ব্যবহার আমরা কমাতে পারি। সো এক্ষেত্রে আমাদের একটা প্রপার প্ল্যানিং এর যেমন প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের অর্থায়নের দিকে মনোযোগ দেয়া এবং সর্বোপরি আমাদের একটা কম্বাইন্ড ইফোর্ট দেওয়া প্রয়োজন রয়েছে। আগামী দিনের যে বিদ্যুৎ চাহিদা, আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, বিদ্যুতের প্রতি বছরই চাহিদা ৫-৭% মতো বাড়ছে। তো সেই বিবেচনায় নতুন করে কি জীবাশ্ম জ্বালানি নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্রের কোনো প্রয়োজনীয়তা আগামীতে থাকছে কিনা, মানে নতুন করে যদি স্থাপনের সেই প্রয়োজনীয়তা থাকবে কিনা, বা সরকারের এই যে রিনিউয়েবল সোলার বা বায়ু বা বিভিন্ন ধরনের যে নবায়নযোগ্য খাত রয়েছে, সেগুলোর ব্যবহারে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কী ধরনের পলিসি থাকা উচিত?
দেখুন, আমাদের চাহিদা 5, 6 বা 7% হারে বাড়ছিল, কিন্তু এই অর্থ বছরে আমরা চাহিদা আমাদের বাড়েনি, বরং 1% মতো, মানে পিক ডিমান্ড যেটা সেটা হয়তো 1% মতো কমেছে। অন্যদিকে আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি আছে, সাথে আন্ডার কনস্ট্রাকশন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে এবং কিছু ফসিল ফুয়েল বেস পাওয়ার প্ল্যান্ট আছে, এটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমাদের যে সিস্টেম ক্যাপাসিটি রয়েছে, আমরা কোনোভাবেই দেখছি না যে 2030 কিংবা 2035 এরকম সময়েও আমাদের হয়তো বা খুব একটা ফসিল ফুয়েলের প্রয়োজন হবে না। রাদার আমরা রিনিউয়েবল এনার্জিকে এক্সপান্ড করে দিনের বেলা পিক ডিমান্ডের একটা সিগনিফিক্যান্ট পার্ট আমরা রিনিউয়েবল থেকে নিতে পারি, পার্টিকুলারলি সোলার, এবং সেই সাথে আমাদের আরো ডিটেল স্টাডির প্রয়োজন সোলার আওয়ারের পাশাপাশি যখন নন সোলার আওয়ার, তখন আমরা উইন্ডকে কিভাবে কম্বাইন করতে পারি গ্রিডের সাথে। অন্যদিকে আমরা রাতের বেলা ব্যাটারি স্টোরেজ যদি আমরা সংযুক্ত করতে পারি, তাহলে এই তিনটার কম্বিনেশনে আমরা সিগনিফিকেন্টলি রিনিউয়েবল এনার্জিতে যেতে পারবো, এবং আমাদের আগামী 5, 7, 8 বছর বা 10 বছরে আমাদের আসলে সেভাবে ফসিলের ডিমান্ড ইনস্টল ক্যাপাসিটি বাড়ানোর প্রয়োজন নেই। অন্যদিকে এই সময়ের ভিতরে সোলারের প্রাইস আরো কমবে এবং ব্যাটারি আরো বেশি কম্পিটিটিভ হবে, যেটা এখন ব্যাটারি পার কিলোওয়াট আওয়ার $130-35, কিন্তু আমাদের তো আমদানি শুল্ক আছে, সেটা আরো ড্রাস্টিক্যালি কমবে, এটাই আমরা এক্সপেক্ট করছি 2030-35-এ। তখন সোলার উইন্ড ব্যাটারি এ ধরনের হাইব্রিড সিস্টেম আমরা ডিজাইন করে আমাদের চাহিদার একটা সিগনিফিক্যান্ট পার্ট মিট করতে পারবো বলে আমি মনে করি। সরকার আমরা দেখলাম যে রুফটপ সোলার নীতিমালা জারি করেছে এবং সেই নীতিমালার আলোকে বলা হচ্ছে যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 3000 মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল স্থাপনের একটা কর্মযজ্ঞ ওপেক্স এবং ক্যাপেক্স 2 মডেলে করা হবে। সেক্ষেত্রে এই নীতিমালায় কোনো দুর্বলতা দেখছেন কিনা, আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। দেখুন, সময়টা খুবই কম, কারণ আমরা যদি অতীতের প্যাটার্নটা দেখি, ট্রেন্ডটা দেখি, আমাদের প্রথম রুফটপ সোলার উইদাউট নেট মিটারিং আমরা করেছিলাম 2010 সালে, সেটা সম্ভবত বিসিএসআইআর করেছিল। তো পরবর্তীতে 2018 সালে নেট মিটারিং হয়, এবং এই লম্বা সময় প্রায় 14-15 বছরে আমরা শুধুমাত্র 250 মেগাওয়াটের মতো ইনস্টল করতে পেরেছি। কাজে আমরা যদি আগামী 5 মাসে 3000 মেগাওয়াট নতুন করতে চাই, তাহলে আমাদের এই সিস্টেম ক্যাপাসিটি যেভাবে বাড়াচ্ছিলাম, আমাদের ইফোর্ট প্রায় 13 থেকে 13.5 গুণ বাড়াতে হবে এই সময়ের ভিতরে, যেটা আমার কাছে অত্যন্ত কঠিন মনে হয়। তবে এটার পজিটিভ আসপেক্ট হচ্ছে, এটা যেহেতু গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে থেকে ডিসিশনটা এসছে, এটা একটা মার্কেটে পজিটিভ সিগন্যাল দিবে যে আমাদের রুফটপ সোলারের দিকে গভর্নমেন্টের একটা পজিটিভ ইন্টেনশন আছে, তারা এখান থেকে একটা সিগনিফিকেন্ট ক্যাপাসিটি অর্জন করতে চায়। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে ওপেক্স মডেল, যদি আমরা গ্রামেগঞ্জের কথা চিন্তা করি যেখানে লোডশেডিং আছে, কারণ লোডশেডিং থাকা অবস্থায় আসলে এই জিনিসটা এনার্জি জেনারেশন, সোলার এনার্জি জেনারেশনটা আমাদের এই বাই ডিরেকশনাল মিটারে আসলে রেকর্ড হয় না। তাহলে সেই জায়গায় ওপেক্স মডেলটা আসলে কিভাবে কাজ করবে? আরো একটি বিষয় আছে, আমাদের এই সরকারি ভবনগুলোতে, যেটা আমার স্টাডির সামনে ফাইন্ডিংস, আসলে আমাদের সরকারি ভবনগুলোর তো সর্বোচ্চ চাহিদাই নেই 3000 মেগাওয়াট। আমাদের নেট মিটারিং গাইডলাইন অনুযায়ী এই পাবলিক বিল্ডিং, স্কুল, কলেজ এবং সবগুলো যদি আমরা কম্বাইন করি, তাদের হয়তো টোটাল ডিমান্ড 1000 মেগাওয়াট হবে, স্যাংশন লোড হয়তো বা 1500 মেগাওয়াট হবে। তো নেট মিটারিং এর গাইডলাইন অনুযায়ী স্যাংশন লোডের 70% যদি আমি করতে পারতাম, এখন এটা রিভিশন হচ্ছে 100% করতে পারবো। ইন দ্যাট সেন্স আমরা তো হয়তো হার্ডলি 1500 মেগাওয়াট করতে পারবো। 3000 মেগাওয়াট আসলে এই এই স্থাপনাগুলোতে আমার ধারণা আমাদের স্থাপনের সক্ষমতাই নেই। অন্যদিকে অনেক বেশি পুরনো সরকারি অফিস যেগুলো আছে, সেগুলোর ছাদে আমরা আসলে পারবো কিনা স্থাপন করতে, সেটাও দেখার বিষয় আছে। বাট যেটা বলছিলাম, এটা একটা পজিটিভ সিগন্যাল যে অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, তারা সিগনিফিকেন্টলি রুফটপ সোলার ইনস্টল করেছে, এবং গভর্নমেন্টের এই গাইডলাইনটা এটা একটা পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স করবে আমাদের এই সেক্টরকে। ধন্যবাদ জনাব শফিকুল আলম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মার্কিন শুল্কের চাপে দেশে তৈরি পোশাক শিল্প বিপর্যয়ের মুখে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের গুরুত্ব, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের অতীত ও ভবিষ্যৎ মূল্যায়ন বিষয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দুই দেশের ভালো সম্পর্কের কারণে ইতিবাচক প্রভাব পড়ে পোশাক খাতে, তবে বর্তমানে মার্কিন শুল্কের চাপে একটি অস্বস্তিকর পরিস্থিতি চলছে পোশাক শিল্পে। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা করতে চায় কিন্তু ত্রাণ নয়। আলোচনা সভায় যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ জানান, দুই দেশের ব্যবসার উন্নতির জন্য কাজ করছে ট্রাম্প প্রশাসন। দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এ ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে। তিনি আরও জানান, 2024 সালের জুলাই বিপ্লবে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত ছিল না।
দুই দেশের ব্যবসায়িক উন্নতির জন্য কাজ করছে ট্রাম্প প্রশাসন। দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে এই ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে। দুই দেশের ভালো সম্পর্কের কারণে ইতিবাচক প্রভাব পড়ে গার্মেন্টস সেক্টরে। তবে বর্তমানে মার্কিন শুল্কের চাপ একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে পোশাক শিল্পে। বাংলাদেশ ব্যবসা করতে চায়, কিন্তু ত্রাণ নয়। জাপানে 1 লাখ শ্রমিকের চাহিদা আছে। এই বাজার ধরতে দক্ষ শ্রমিক তৈরি করার তাগিদ দিয়েছেন অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। সকালে রাজধানীর PKSF এর কার্যালয়ে একটি প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। অর্থ সচিব বলেন, কেয়ার গিভারের ক্ষেত্রে ফিলিপাইন, তাইওয়ান সহ অনেক দেশ এগিয়ে আছে। শুধু ভাষাগত সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়েছে বাংলাদেশি কর্মীরা। এ সময় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, উন্নত দেশে 2030 সালের মধ্যে দক্ষ লোকের চাহিদা বাড়বে। সে বাজার ধরতে প্রযুক্তিগত উন্নয়ন ও প্রশিক্ষণ প্রয়োজন। সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে এ প্রকল্পের মেয়াদ 3 বছর। 62.78 কোটি টাকার এ প্রকল্পের মাধ্যমে 12,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে থাকবে 30% নারী। সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় কিছুদিন আগে জাপান সফরে গিয়েছিলেন। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে জাপান বাংলাদেশ থেকে 1 লক্ষ স্কিল্ড লেবার নেবে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে কেয়ার গিভার। বিরাট একটা ফোর্স, স্কিল্ড ফোর্স হয়েছে থ্রু CIP। সেই ফোর্সটাকে কাজে লাগিয়ে আমরা PKSFকে অনুরোধ করব। আমরা একটা প্রোগ্রাম রেডি করছি। দেশের ইতিহাসে প্রথমবার 1 বছরে $4 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। 2024-25 অর্থ বছরে এ ঋণ শোধ করা হয়। আসল ও সুদ মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে $408.69 লাখ, যা আগের অর্থ বছরের চেয়ে 21% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর দেয়া প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। পরিশোধ করা অর্থের মধ্যে আসল পরিশোধ হয়েছে $259.51 লাখ এবং $149.18 লাখ ব্যয় হয়েছে সুদ পরিশোধে। এদিকে গত অর্থ বছরে মোট $8.56 বিলিয়ন বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। আর ঋণ প্রতিশ্রুতি ছিল $8.32 বিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় 22% কম। বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় অর্থনীতিতে চাপ বাড়ছে জানিয়েছে ERD। প্রশিক্ষণের টাকা লোপাটের অভিযোগে সাবেক CEC কাজী হাবিবুল আওয়াল সহ সে সময়কার অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। একাদশ জাতীয় সংসদ ও 5ম উপজেলা পরিষদ নির্বাচনের আগে এই দুর্নীতি করা হয় বলে জানায় সংস্থাটি। এদিকে আওয়ামী লীগের সাবেক MP ইলিয়াস মোল্লার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাও হয়েছে। রোববার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। প্রশিক্ষণের নামে ভুয়া সেমিনার, নকল বিল ভাউচার ও মিথ্যা উপস্থিতি দেখায় আত্মসাৎ করা হয়েছে বিপুল অর্থ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও 5ম উপজেলা নির্বাচনকে সামনে রেখে 7.47 লক্ষ টাকা লোপাট করেন সাবেক CEC এবং কমিশনাররা। এই অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সহ সে সময় দায়িত্বে থাকা সব কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 7,47,57,000 টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জানা আয়ের বাইরে 37.44 লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মিরপুরস্থ পল্লবী জিলপাড় এলাকা 7 একর সরকারি জমি অবৈধভাবে দীর্ঘ 16 বছর যাবৎ ভোগ দখলে রেখে সেখান থেকে ভাড়া আদায়পূর্বক 37.44 লক্ষ টাকা অবৈধভাবে আত্মসাৎ অমান্য করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, সম্প্রতি চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের অবৈধ সম্পদের তথ্য পেলে অনুসন্ধান করবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। অবিলম্বে চাকরি পুনর্বহাল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাজধানীর পুরানা পল্টনে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মীরা। তাদের দাবি, কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের 550 মতো কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বলেন, বিগত কয়েক বছর ধরে তারা ব্যাংকের নিয়মনীতি মেনে কাজ করলেও গেল 20 জুলাই তাদের চাকরিচ্যুত করা হয়। এ সময় তারা বলেন, স্থায়ীকরণের পরে নিয়োগ পরীক্ষার নামে তাদের ছাঁটাই করা হয়েছে। অবিলম্বে চাকরি পুনর্বহাল করার জন্য বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চান চাকরিচ্যুত কর্মীরা। 550টা পরিবার আজকে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদের নির্দিষ্ট স্বার্থ হাসিলের জন্য আপনারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদেরকে টার্মিনেট করেছেন। আমাদের সাথে যে স্বৈরাচারী করা হয়, এই স্বৈরাচারী আমরা মানব না। আমাদের যেভাবে অন্যায় অবিচার করা হয়েছে, এটা সম্পূর্ণ বিচার বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। সরকারের নানা পদক্ষেপের কারণে দেশে বৈধ পথে প্রবাসী আয় বাড়ছে। এরই ধারাবাহিকতায় জুলাইয়ের প্রথম 27 দিনে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় 33% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 1 থেকে 27 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $209 কোটি 9 লাখ। গত বছর একই সময়ে রেমিটেন্স এসেছিল $157 কোটি 20 লাখ। 2024-25 অর্থ বছরে বৈধ পথে বা ব্যাংকের মাধ্যমে $3004 কোটি দেশে পাঠান প্রবাসীরা। দেশের ইতিহাসে আগে কোনো অর্থ বছরেই এত বেশি রেমিটেন্স আসেনি। আর 2023-24 অর্থ বছরে প্রবাসী আয় ছিল $23.74 বিলিয়ন। কর্মী না পাঠিয়েও এক্সিস্টিং কর্মী দিয়েও আমি কিন্তু আমাদের রেমিটেন্স প্রভাব 25 থেকে 50% বাড়তে সক্ষম হব। ব্যাংকিং চ্যানেলে বাইরে টাকা পাঠাবো না, এরকম মানসিকতা তাদেরকে সৃষ্টি করতে হবে এবং এই জন্য কন্টিনিউয়াসলি আমাদের দূতাবাসগুলো যাতে কাজ করে। ব্যবসায়ীদের সাথে 2 দফা বৈঠক করেও ভোজ্য তেলের দাম কমানো নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সরকার। রোববার ব্যবসায়ীদের আপত্তির মুখে দাম কমানো নিয়ে আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের FOB মূল্য কমায় দেশেও দাম কমানোর সুপারিশ করে সরকার। কিন্তু ব্যবসায়ীদের দাবি, আমদানি করা সয়াবিন তেলের যে উৎপাদন মূল্য সরকার হিসাব করেছে, সেখানে ভ্যাটের হিসাব না করায় দাম ঠিকভাবে আমলে নেওয়া হয়নি, যে কারণে হিসাব ভুল হয়েছে। 15 এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন ও পাম অয়েলের দাম নির্ধারণ করে। সে সময় 1 লিটার ভোজ্য তেল 189 টাকা ও 1 লিটার খোলা সয়াবিন তেল 169 টাকা নির্ধারণ করা হয়। এরপর আর মূল্য সমন্বয় হয়নি। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও নেতিবাচক দেশের 2 শেয়ার বাজার। দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসির প্রধান সূচক কমেছে 22 পয়েন্টের বেশি। লেনদেন হয়েছে 805 কোটি টাকা। শেয়ার দর কমেছে 57 ভাগ প্রতিষ্ঠানের। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 39 পয়েন্টের বেশি। সোমবার দিনের শুরুতে নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক কমে প্রায় 3 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 22.76 পয়েন্ট কমে অবস্থান করছে 5332 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় 59 কোটি 64 লাখ টাকা। হাতবদল হয়েছে 805 কোটি 39 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 119টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 230টি এবং অপরিবর্তিত 48টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, যমুনা অয়েল দ্বিতীয়, তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম পিপলস ইন্স্যুরেন্স, ম্যাক্সন্স স্পিনিং মিলস দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ইনটেক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 39.97 পয়েন্ট কমে অবস্থান করছে 14,924 পয়েন্টে। লেনদেন 6 কোটি 56 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।